প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তড়িৎ রাসায়নিক কোষ এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তো তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে যন্ত্র ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকেই তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কী জিনিস? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এমন একটা যন্ত্র ব্যবস্থা যার মাধ্যমে মূলত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। এখন তড়িৎ শক্তি বলতে আমরা কি বুঝি? তড়িৎ শক্তি হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে রাসায়নিক শক্তি থেকে যদি আমরা তড়িৎ শক্তি পেতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদেরকে আগে ইলেকট্রন উৎপন্ন করতে হবে। তাহলে ইলেকট্রন উৎপন্ন করতে হবে, কিভাবে ইলেকট্রন উৎপন্ন করতে হবে? রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন উৎপন্ন করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে জারণ বিজারণ বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয়। সুতরাং জারণ ক্রিয়া ঘটিয়ে কিন্তু আমরা ইলেকট্রন উৎপন্ন করতে পারি। আচ্ছা, জারণ ক্রিয়ার মাধ্যমে আমরা ইলেকট্রন উৎপন্ন করলাম ঠিকই, কিন্তু এই ইলেকট্রন যদি প্রবাহিত না হয় তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি পাবো না। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা কি হবে? আমাদের দ্বিতীয় কাজ হবে জারণ ক্রিয়ার মাধ্যমে যে ইলেকট্রন উৎপন্ন হবে সেই ইলেকট্রনটাকে এখন আমাদের গতিশীল করতে হবে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে ব্যবস্থার মাধ্যমে আমরা জারণ ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন ইলেকট্রনকে গতিশীল করব সেই যন্ত্র ব্যবস্থাটার নামই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষটা কীরকম তার গঠনটা একটু আমরা দেখে নেই। একটা তড়িৎ রাসায়নিক কোষের দুইটা অংশ থাকে, অর্থাৎ একটা তড়িৎ রাসায়নিক কোষ মূলত দুইটা অর্ধকোষের সমষ্টি, অর্থাৎ অর্ধকোষ যোগ অর্ধকোষ সমান হচ্ছে একটা পূর্ণ তড়িৎ কোষ। এই যে দুইটা অর্ধকোষ আছে, অর্থাৎ একটা তড়িৎ রাসায়নিক কোষ যে দুইটা অর্ধকোষ নিয়ে গঠিত, সেই অর্ধকোষ দুটির মধ্যে যে অর্ধকোষটিতে জারণ ক্রিয়া সম্পাদিত হয় সেইটাকে আমরা বলবো জারণ অর্ধকোষ। আর এই জারণ অর্ধকোষ হচ্ছে, এই জারণ অর্ধকোষকে আমরা অ্যানোড বলতে পারি। যেহেতু জারণ ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন উৎপন্ন হয় তাই এই জারণ অর্ধকোষ তথা এই অ্যানোডকে আমরা ঋণাত্মক তড়িৎদ্বার বলবো। আচ্ছা, অন্যদিকে যদি আমরা দেখি অপর অর্ধকোষটা কীরকম হচ্ছে? অপর অর্ধকোষে বিজারণ ক্রিয়া সম্পাদিত হবে, অর্থাৎ জারণ ক্রিয়ার মাধ্যমে যেখানে ইলেকট্রন উৎপন্ন হবে সেই ইলেকট্রন কি হবে? অপর অর্ধকোষে গৃহীত হবে। গৃহীত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ ক্রিয়া। তাহলে এখানে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে, এই জন্য আমরা এই অর্ধকোষটাকে বিজন অর্ধকোষ বলবো। আর এই বিজন অর্ধকোষ অর্থাৎ বিজারণ, যে অর্ধকোষটাতে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে সেটাকে আমরা ক্যাথোড বলবো। আর যেহেতু বিজারণ অর্ধকোষে ইলেকট্রন গৃহীত হচ্ছে তাই এই ক্যাথোডকে আমরা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবেও বিবেচনা করতে পারি। তাহলে আমরা এতক্ষণে পরিষ্কার হলাম যে একটা তড়িৎ রাসায়নিক কোষের দুইটা অংশ থাকে, একটাতে জারণ ক্রিয়া সম্পাদিত হয় আর একটাতে বিজারণ ক্রিয়া সম্পাদিত হয়। আচ্ছা, এখন এই জারণ অর্ধকোষ এবং বিজন অর্ধকোষ এগুলো কিভাবে তৈরি করা হয় সেটা আমরা একটু দেখে নেই। তো আমরা প্রথমে একটা অর্ধকোষ কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আগে জেনে নেই। তো অর্ধকোষ তৈরির বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে আমি তোমাদেরকে একটা প্রক্রিয়ার সম্বন্ধে পরিচয় করিয়ে দেই। সেটা হচ্ছে যে কোনো ধাতব দণ্ডকে যদি অনুরূপ ধাতুর লবণের দ্রবণে আমরা নিমজ্জিত করি তাহলে কিন্তু একটা অর্ধকোষ প্রস্তুত হয়ে যায়। তাহলে কিভাবে অর্ধকোষ প্রস্তুত করা যায়? কোনো ধাতব দণ্ডকে তার অনুরূপ ধাতুর লবণের দ্রবণে প্রবেশ করিয়ে দিয়ে অর্ধকোষ প্রস্তুত করা যায়। যেমনটা মনে করো যে এইটা একটা হচ্ছে আয়রনের ধাতব দণ্ড। এখন এই আয়রনের ধাতব দণ্ডটাকে যদি আমরা একটা আয়রনের কোনো লবণ, যেমন মনে করা যাক ফেরাস সালফেটের দ্রবণের মধ্যে যদি আমরা নিমজ্জিত করে দেই তাহলে কিন্তু একটা অর্ধকোষ তৈরি হয়ে গেল। একইভাবে আমরা এভাবে অর্ধকোষ তৈরি করব, সেটা হচ্ছে মনে করা যাক যে এটা একটা কপারের দণ্ড। তাহলে কি করতে হবে? এখন এই দণ্ডটাকে আমাদের কপারের তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে প্রবেশ করিয়ে দিতে হবে। তো মনে করা যাক যে এইটা হচ্ছে কপার সালফার একটা দ্রবণ, এখানে কপার এই দণ্ডটাকে প্রবেশ করে দিয়ে আর একটা অর্ধকোষ তৈরি করা হয়ে গেল। এভাবে কিন্তু আমরা অর্ধকোষগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এভাবে গঠিত যে কোনো দুটি তড়িৎদ্বারকে আমরা
তারের সাথে সংযুক্ত করে একটা পূর্ণ কোষ তৈরি করতে পারি। তো এই যে আমাদের যে দুইটা তড়িৎদ্বার আছে, এটা একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার দুটোকে এখন আমরা তার সাথে সংযুক্ত করব। সংযুক্ত যদি আমরা করে ফেলি তাহলে আমাদের একটা পূর্ণ তড়িৎ কোষ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে একটা পূর্ণকোষ দুইটা অর্ধকোষের সমষ্টিক রূপ। এই অর্ধকোষ দুটির মধ্যে আমরা আগেই বলেছি যে একটিতে জারণ ক্রিয়া সম্পাদিত হবে, যেটাকে আমরা অ্যানোড বলবো, আর অপরটিতে বিজারণ ক্রিয়া সম্পাদিত হবে, যেটাকে আমরা ক্যাথোড বলবো। আচ্ছা, তাহলে আমি এখানে যে দুটি তড়িৎদ্বার নিয়েছি, এই তড়িৎদ্বার দুটির মধ্যে আমার আয়রনের এই তড়িৎদ্বারটি হবে অ্যানোড আর কপারের এই তড়িৎদ্বারটি হবে ক্যাথোড। এখন সবসময় যে আয়রনের এই তড়িৎদ্বার অ্যানোড হবে আর কপারের তড়িৎদ্বার ক্যাথোড হবে এমনটি নয়। যখন দুইটি তড়িৎদ্বারকে পরস্পর সংযুক্ত করে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয়, তখন কোন তড়িৎদ্বারটি অ্যানোড হবে আর কোন তড়িৎদ্বারটি ক্যাথোড হবে সেটা নির্ভর করে কোন তড়িৎদ্বারের সাথে কোন তড়িৎদ্বারকে সংযুক্ত করা হচ্ছে তার উপর। অর্থাৎ যে দুটি তড়িৎদ্বারকে সংযুক্ত করা হবে তাদের মধ্যে যে তড়িৎদ্বারটির অবস্থান সক্রিয়তার সিরিজে উপরে থাকবে সেটি অ্যানোডে পরিণত হবে অটোমেটিক্যালি, আর যেটা সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করবে সেটা ক্যাথোডে পরিণত হবে। তো আমরা সক্রিয়তা সিরিজ যখন পড়ব তখন বিষয়টা সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানব। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারছি, আমাদের গঠিত এই তড়িৎ কোষটির মধ্যে যেহেতু আয়রনের অবস্থান কপারের অনেক উপরে, তাহলে এখানে আমাদের আয়রনটা অ্যানোড হিসেবে কাজ করবে, আয়রনের এই তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর কপারের এই তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে অ্যানোডে যেহেতু জারণ ক্রিয়া সংঘটিত হয়, তাহলে এখন কি হবে? এখন এই আয়রনের তড়িৎদ্বারটিতে জারণ ক্রিয়া সংঘটিত হবে, আর কপারের এই তড়িৎদ্বারটিতে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে। তো জারণ ক্রিয়া কাকে বলে? আমরা জানি যে যে ক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে বা ইলেকট্রন উৎপন্ন হয় সেই ক্রিয়াটাই কিন্তু হচ্ছে জারণ ক্রিয়া। তো এখানে জারণ ক্রিয়াটা কিভাবে ঘটবে? এই আয়রনের তড়িৎদ্বারটিতে জারণ ক্রিয়াটা এভাবে ঘটবে। একটা বিষয় কল্পনা করে দেখো, আমরা যদি এইটাকে একটা আয়রনের দণ্ড হিসেবে বিবেচনা করি, তাহলে এই আয়রন দণ্ডটিতে কিন্তু কোটি কোটি আয়রন পরমাণু আছে। এই কোটি কোটি আয়রন পরমাণু থেকে প্রত্যেকটা আয়রন দুইটা করে ইলেকট্রন ধাতব ল্যাটিসে রেখে আয়রন 2+ হিসেবে কিন্তু দ্রবণে চলে আসবে। অর্থাৎ এখানে কি হবে? এখানে আয়রন পরমাণু অর্থাৎ চার্জ নিরপেক্ষ আয়রন পরমাণু দুইটা ইলেকট্রন ধাতব দণ্ডে রেখে আয়রন 2+ হিসেবে দ্রবণে চলে আসবে। এই ক্রিয়াটাই কিন্তু হচ্ছে জারণ ক্রিয়া। তাহলে অ্যানোডের সংঘটিত ক্রিয়াটা কীরকম হবে? অ্যানোডের সংঘটিত ক্রিয়াটা হবে এরকম যে ধাতব পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। এখন এইভাবে অ্যানোডে যে ইলেকট্রন উৎপন্ন হবে সেই ইলেকট্রন এই বাইরের তারের সাহায্যে প্রবাহিত হবে এবং ইলেকট্রন প্রবাহিত হয়ে একসময় ক্যাথোডের তড়িৎদ্বারে এসে উপস্থিত হবে। উপস্থিত এই ইলেকট্রনকে ক্যাথোডের তড়িৎ বিশ্লেষের দ্রবণে যে ধনাত্মক ধাতব আয়ন থাকবে সেই ধনাত্মক ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ ক্যাথোডে বিজারণ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে কিভাবে হবে? এখানে আগত ইলেকট্রনকে তড়িৎ বিশ্লেষের দ্রবণে যে ধনাত্মক আয়ন থাকবে সেই ধনাত্মক ধাতব আয়ন আগত ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হবে। এভাবে একটি তড়িৎ রাসায়নিক কোষ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে। অর্থাৎ এটা তড়িৎ রাসায়নিক কোষের মাধ্যমে আমরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে উৎপন্ন করতে পারি। এখন একটা বিষয় লক্ষ্য করো, তোমরা যেভাবে এই তড়িৎ রাসায়নিক কোষটাকে দেখছো, এই অবস্থায় কিন্তু এই তড়িৎ রাসায়নিক কোষটা দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। কেন দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না বিষয়টি আমি তোমাদেরকে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাবো। এই জন্য তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে
যে প্রত্যেকটা তড়িৎদ্বারের নিজস্ব একটা বিভব আছে, যেটাকে ওই তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। অর্থাৎ এখানে আমরা যে অ্যানোড ব্যবহার করেছি সেই অ্যানোডের একটা তড়িৎদ্বার বিভব পাবো, এবং এখানে যে আমরা ক্যাথোড ব্যবহার করেছি সেই ক্যাথোডেরও আমরা একটা তড়িৎদ্বার বিভব পাবো। এখন লেখচিত্র দেখো, এই লেখচিত্রে আমি একটা উলম্ব বরাবর একটা দাগ টেনেছি। এই উলম্ব রেখা বরাবর আমি এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের পরিবর্তন তোমাদেরকে লক্ষ্য করে দেখাবো। তো মনে করা যাক এইটা হচ্ছে আমার 0 বিন্দু। এখন আমরা জানি যে আয়রনের তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে -0.44 ভোল্ট। অর্থাৎ প্রত্যেকটা তড়িৎদ্বারের একটা নির্দিষ্ট প্রমাণ তড়িৎদ্বার বিভব আছে এবং সেই তড়িৎদ্বার বিভবের একটা তালিকাও আছে। সেখান থেকে কিন্তু আমরা এই মানগুলো পাই। তো সেই তালিকা থেকে আমরা বলতে পারবো যে আয়রনের যে তড়িৎদ্বার বিভব তার মান হচ্ছে -0.44 ভোল্ট। একইভাবে কপার যে তড়িৎদ্বারটা আছে, কপার তড়িৎদ্বার বিভবের মানটা হচ্ছে +0.34 ভোল্ট। স্বাভাবিকভাবে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে আয়রন তড়িৎদ্বার বিভবের মানটা হচ্ছে এখানে নেগেটিভ মান হওয়ার কারণে এটা 0-র নিচে, এবং কপারের এই তড়িৎদ্বার বিভবের মানটা পজিটিভ হওয়ার কারণে তা 0-র উপরে আমি লিখছি। এখন এই কোষটা প্রথমে যখন চালু করা হয় তখন কিন্তু একটা বিষয় দেখো, এই অ্যানোড তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা বিভব পার্থক্য আছে। এই বিভব পার্থক্যটা কীরকম হচ্ছে? এই বিভব পার্থক্য হচ্ছে কিন্তু 0.78 ভোল্ট। এখন আমরা দেখি যে এই বিভব পার্থক্যের পরিবর্তন কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হওয়াকে প্রভাবিত করে। একটা বিষয় দেখো, আমি তোমাদেরকে যখন এই কোষের ক্রিয়াটা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যানোডে যে ইলেকট্রন উৎপন্ন হয় সেই উৎপন্ন ইলেকট্রন এই বাহ্যিক বর্তনীর সাহায্যে তারের মাধ্যমে অপর তড়িৎদ্বারে এসে উপস্থিত হয়। তো ইলেকট্রন যখন এই তারের মাধ্যমে গতিশীল থাকে তখন ইলেকট্রনকে এই গতিশীল থাকার জন্য একটা শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা মূলত এই দুই তড়িৎদ্বারের বিভব পার্থক্যের সমান। তাহলে আমরা বলতে পারি যখন আমরা কোষটা কেবল শুরু করেছি এই অবস্থায় কোষটাতে যে ইলেকট্রন গতিশীল থাকে সেই ইলেকট্রনটা গতিশীল থাকার জন্য যে শক্তি পায় সেটা হচ্ছে এই কোষ দুইটার তড়িৎদ্বার বিভবের মধ্যে যে পার্থক্য সেটার পরিমাণ। এখন কোনো কারণে যদি এই তড়িৎদ্বার বিভবের মানটা 0 হয়ে যায় তাহলে কিন্তু ইলেকট্রন আর অ্যানোড থেকে ক্যাথোডে আসার মতো শক্তি পাবে না। তখন কি হবে? তখন কিন্তু কোনো ইলেকট্রন প্রবাহিত হবে না। আর যদি ইলেকট্রন প্রবাহিত না হয় তাহলে কিন্তু কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না। তাহলে এখন আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যখন এই আয়রন দণ্ডের মধ্যে ইলেকট্রন রেখে আয়রন 2+ হিসেবে দ্রবণে চলে আসে তখন কিন্তু দ্রবণে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়। এইভাবে যতই আয়রন পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে আয়রন 2+ হিসেবে দ্রবণে চলে আসে ততই এই দ্রবণের ধনাত্মক বিভব বাড়তে থাকে। এই বিষয়টাকে তোমরা একটু লেখচিত্রে দেখো। এই বিষয়টাকে লেখচিত্রে এভাবে দেখানো হয়েছে যে সময় যতই যাচ্ছে অ্যানোডের ধনাত্মক তড়িৎদ্বার বিভবের মান কিন্তু ততই ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ বাড়ছে, অর্থাৎ মাইনাস থেকে 0-র দিকে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা একটা বিষয় খেয়াল করি তাহলে দেখব যে এখানে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হচ্ছে এই ইলেকট্রনগুলো কিন্তু ক্যাথোডে এসে তড়িৎবিশ্লেষের ধনাত্মক যে ধাতব আয়ন থাকে সেই ধাতব আয়ন কর্তৃক গৃহীত হচ্ছে। তো যখন এই ধনাত্মক আয়ন আগত ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হয় তখন কিন্তু দ্রবণে ক্রমাগত কিন্তু ঋণাত্মক আয়নের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
তো যতই ঋণাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে ততই কিন্তু এখানে ঋণাত্মক বিভব বৃদ্ধি পাবে। আর ঋণাত্মক বিভব বৃদ্ধির অর্থ হচ্ছে যে এই তড়িৎদ্বারটার তখন ধনাত্মক বিভব কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ এখন লেখচিত্রে দেখো, এখানে দেখানো হচ্ছে যে আগে শুরুতে কপারের কিন্তু বিভব ছিল 0.34 ভোল্ট, কিন্তু যতই সময় যাচ্ছে ততই কপারের এই ধনাত্মক বিভব কিন্তু কমে যাচ্ছে। কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে এখানে কিন্তু ঋণাত্মক বিভব বেড়ে যাচ্ছে। এই ঋণাত্মক বিভব বাড়ার কারণেই কিন্তু কপারের ধনাত্মক বিভব কমে যাচ্ছে। তো কমতে কমতে একটা সময়ে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এই অ্যানোড এবং ক্যাথোড উভয়ের তড়িৎদ্বার বিভবের মান কিন্তু এই বিন্দুতে এসে কিন্তু সমান হয়ে যাচ্ছে। সেই মানটা কত হচ্ছে? সেই মানটা হচ্ছে -0.05 ভোল্ট। তাহলে যখন, অর্থাৎ এই অবস্থায় যখন অ্যানোড এবং ক্যাথোড উভয়ের তড়িৎদ্বার বিভবের মান যখন সমান হয়ে যায়, একই হয়ে যায়, তখন কিন্তু দেখো এই তড়িৎদ্বার দুইটার মধ্যে বিভব পার্থক্য কিন্তু আর থাকে না। তো তড়িৎদ্বার দুইটার মধ্যে যদি বিভব পার্থক্য না থাকে, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে ইলেকট্রন যখন তারের মধ্যে দিয়ে গতিশীল থাকে তখন যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা কিন্তু এই বিভব পার্থক্য থেকেই আসে। তো বিভব পার্থক্য যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ইলেকট্রন আর প্রবাহিত হওয়ার শক্তি পাবে না। আর ইলেকট্রন যদি প্রবাহিত হওয়ার যদি শক্তি না পায়, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু দ্বিতীয় শর্ত কিন্তু পালন হচ্ছে না, অর্থাৎ উৎপন্ন ইলেকট্রনকে গতিশীল করা যাচ্ছে না। আর উৎপন্ন ইলেকট্রন যদি গতিশীল না হয় তাহলে কিন্তু আর তড়িৎ শক্তি উৎপন্ন হবে না। তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যখন একটা তড়িৎ রাসায়নিক কোষকে আমরা যদি এভাবে রাখি তাহলে দেখা যাবে যে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে উভয় তড়িৎদ্বারের মধ্যে কিন্তু বিভব পার্থক্যটা কমে আসতেছে। অর্থাৎ অ্যানোডের ধনাত্মক বিভব বৃদ্ধি পাচ্ছে আর ক্যাথোডের ঋণাত্মক বিভব কমে যাচ্ছে। ফলে হচ্ছে কি, বিভব পার্থক্যটা কমে আসতেছে। বিভব পার্থক্য কমতে কমতে যখন শূন্যে পরিণত হয় তখন আর কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না। এই বিষয়টা তোমরা বাস্তব জীবনে কিন্তু লক্ষ্য করো। একটা বিষয় কল্পনা করে দেখো, মনে করো তোমার একটা মিউজিক দেয়া খেলনা গাড়ি আছে। এখন এই গাড়িটাতে তুমি প্রথমে 3টা ড্রাই সেল অর্থাৎ পেন্সিল ব্যাটারি প্রবেশ করে দিলে। কি হবে? দেখবে যে খুব সুন্দর আলো জ্বলছে, অনেক সুন্দর মিউজিক দিচ্ছে উচ্চ স্বরে, কিন্তু যখন এই ড্রাই সেলগুলো কয়েক ঘন্টা যখন ব্যবহার হয়ে যাবে তখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে যে গাড়িতে যে আগে যে যত জোরে মিউজিকটা দিচ্ছিল সেই মিউজিকটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কি কমে আসতেছে, এবং যেভাবে আলো দিচ্ছিল লাইটগুলো সেই আলোগুলোও কিন্তু কমে আসছে। তাহলে এই আলো কমে আসা আর মিউজিকের শব্দ কমে আসার কারণ কি? কারণ হচ্ছে মূলত ওই ড্রাই সেলটা প্রথম অবস্থায় তার পরমাণু বিভবের সমান পার্থক্য নিয়ে শুরু করেছিল, কিন্তু যত এটা সময় গেছে ততই এখানে বিদ্যুৎ ব্যবহার হয়েছে। বিদ্যুৎ ব্যবহার হতে হতে যতই এই বিভব পার্থক্যটা কমে আসতেছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে এই গাড়ির শব্দ এবং এর আলো কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে। তাহলে এইরকম কমতে কমতে যখন একেবারে দেখা যাচ্ছে যে আর ওই ড্রাই সেলটার মধ্যে কোনো বিভব পার্থক্য থাকছে না, অর্থাৎ ওই ড্রাই সেলটা যে তড়িৎদ্বার দুইটা আছে এই তড়িৎদ্বার দুইটার মধ্যে যখন আর কোনো বিভব পার্থক্য থাকছে না, তখন কিন্তু ওই ব্যাটারিগুলো আর ব্যবহার করা যায় না। তখন আমরা সেই ব্যাটারিগুলোকে বাদ দিয়ে দিই বা পরিবর্তন করি। আচ্ছা, এখন তাহলে এই আমাদের এখানে যে তড়িৎ রাসায়নিক কোষটা আছে, এই তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে আমরা কিভাবে এই ক্রিয়াটাকে সচল রাখতে পারি? আমরা একটা কৌশল অবলম্বন করে আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষটাকে এইরকম বিভব পার্থক্য শূন্য হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। সেটা কিভাবে? এই জন্য আমাদেরকে একটা যন্ত্র কৌশল ব্যবহার করতে হবে। আর যন্ত্র কৌশলটা কি? যন্ত্র কৌশল হচ্ছে আমাদেরকে একটা লবণ সেতু ব্যবহার করতে হবে। লবণ সেতুটা হচ্ছে আসলে এরকম একটা ইউ আকৃতির কাঁচনল, যার উভয় খোলা মুখে তুলা দ্বারা বদ্ধ করে দেয়া থাকে, এবং এই নলটার ভিতরে একটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয় লবণের, যে লবণের দ্রবণ থেকে আয়ন উৎপন্ন হয়, এবং এই আয়নগুলো প্রয়োজন মাফিক আমাদের এই
অ্যানোড এবং ক্যাথোডে সরবরাহ করে এই তড়িৎ বিভবটাকে স্থির রাখতে পারে। সেটা কীরকম সেটা একটু দেখো। মনে করা যাক যে আমাদের এখানে সোডিয়াম সালফেটের একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছি এই লবণ সেতুর মধ্যে। তো একটা বিষয় খেয়াল করো যে যখন এই আয়রন তড়িৎদ্বারটাতে ইলেকট্রন উৎপন্ন হয় তখন কিন্তু দ্রবণের মধ্যে ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায়, আর যখনই এই ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে তখনই কিন্তু এই লবণ সেতু থেকে ঋণাত্মক আয়ন অর্থাৎ সালফেট আয়ন এই দ্রবণের মধ্যে প্রবেশ করবে। করে কি করবে, এই কোষটার ধনাত্মক অবস্থাটা অর্থাৎ ধনাত্মক বিভব যে সৃষ্টি হচ্ছে সেই ধনাত্মক বিভবের সৃষ্টি হতে দেবে না, অর্থাৎ এই দ্রবণটাকে চার্জ নিরপেক্ষ দ্রবণে পরিণত করবে। অন্যদিকে আরেকটা বিষয় দেখো, যখন এই ইলেকট্রনটা যখন ক্যাথোডে গৃহীত হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, কপার আয়নটা কপার ধাতুতে পরিণত হচ্ছে। ফলে দ্রবণের যে সালফেট যে ঋণাত্মক আয়নটা উৎপন্ন হচ্ছিল এই আয়নটার কারণে কিন্তু এই কোষটা ঋণাত্মক বিভব প্রাপ্ত হচ্ছিল। ফলে কি হবে, যখন এই লবণ সেতু থেকে সালফেট আয়ন যখন অ্যানোডে প্রবেশ করবে করে এর ধনাত্মকতাকে কমিয়ে দেবে, ওই অবস্থায় কিন্তু ক্যাথোড থেকে ঋণাত্মক যে সালফেট আয়ন আছে এই ঋণাত্মক সালফেট আয়ন লবণ সেতুর মধ্যে প্রবেশ করবে। তো যখন লবণ সেতুর মধ্যে প্রবেশ করবে তখন এই দ্রবণটা আবার তার সম্পৃক্ত অবস্থা ফিরে পাবে। এভাবে একটা বিষয় মনে হচ্ছে যে ক্যাথোডের এই ঋণাত্মক সালফেট আয়নটি লবণ সেতুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এখানে অ্যানোডে চলে আসতেছে। যদিও প্রকৃতপক্ষে ঘটনাটা হচ্ছে এরকম যে লবণ সেতুর মধ্যে থাকা সম্পৃক্ত লবণের দ্রবণ থেকে ঋণাত্মক আয়ন অ্যানোডে প্রবেশ করে, ফলে এই সম্পৃক্ত অবস্থা বজায় রাখার জন্য ক্যাথোড থেকে ঋণাত্মক আয়ন পুনরায় লবণ সেতুর মধ্যে প্রবেশ করে। এখন একটা বিষয় দেখো, যখন এই ঋণাত্মক আয়ন অ্যানোডে প্রবেশ করছে তখন অ্যানোডের ধনাত্মক তড়িৎদ্বার বিভব কিন্তু আর বাড়ছে না, অর্থাৎ আগে যেরকম বিভব ছিল সেরকম বিভবই রাখছে। অন্যদিকে যখন ঋণাত্মক আয়নটা যখন ক্যাথোড থেকে যখন লবণ সেতুর ভিতরে প্রবেশ করলো তখন এখানে ঋণাত্মক আয়নের কারণে যে ঋণাত্মক বিভবের সৃষ্টি হচ্ছিল সেটাও কিন্তু আর এখন হচ্ছে না। আর যদি তা না হয় তাহলে কিন্তু কি হবে, এই যে বিভব পার্থক্য যেটা ছিল সেই বিভব পার্থক্যটা কিন্তু স্থির থেকেই যাবে। অর্থাৎ এই অবস্থায় যদি আমরা লবণ সেতু যুক্ত করে রাখি, অর্থাৎ কোষটাকে যদি আমরা আগের অবস্থায় না রেখে যদি লবণ সেতু এইরকম যুক্ত করা অবস্থায় রেখে দেই তাহলে কিন্তু আমাদের এই কোষটা দীর্ঘক্ষণ যাবত বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করতে পারবে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এখানে যে লবণ সেতুটা ব্যবহার করা হয় এই লবণ সেতুতে কি যে কোনো লবণের দ্রবণকে ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে অবশ্যই যাবে না। কেন যাবে না? কারণটা হচ্ছে যে এই লবণ সেতুতে কোন ধরনের লবণের সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হবে তার কিছু শর্ত আছে। যেমন লবণ সেতুতে ব্যবহৃত লবণটার এমন হতে হবে যে লবণ থেকে উৎপন্ন অ্যানায়ন এবং ক্যাটায়নগুলোর গতিবেগ সমান হয়, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে লবণ সেতুতে এমন একটা ধাতুর লবণ নেওয়া হবে যে ধাতুটা কখনোই ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণু হিসেবে পরিণত হবে না, তাহলে কিন্তু ওই লবণটাকে আমরা লবণ সেতুতে ব্যবহার করতে পারবো। আর সম্পৃক্ত দ্রবণ এই জন্য নিতে হবে কারণ হচ্ছে সম্পৃক্ত দ্রবণে আমরা জানি যে সম্পৃক্ত দ্রবণে লবণগুলো থেকে সৃষ্ট আয়ন লবণের সাথে একটা সাম্যাবস্থা বিরাজ করে রাখে। ফলে যখনই এই সম্পৃক্ত দ্রবণের কোনো একটা আয়নের শর্ট পড়ে যায়, বিশেষ করে অ্যানায়ন যখন ঘাটতি হয়ে যায়, অর্থাৎ অ্যানায়ন যখন অ্যানোডের মধ্যে যখন প্রবেশ করে তখন এখানে যে অ্যানায়নের যে ঘাটতি পড়ে যায় সেই ঘাটতিটা পূরণ করার জন্য ক্যাথোড থেকে কিন্তু এই অ্যানায়ন কিন্তু লবণ সেতুতে প্রবেশ করে। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা এভাবে একটা তড়িৎ কোষকে দীর্ঘক্ষণ যাবত ব্যবহার করে কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারি। তোমাদেরকে আমি আর একটা তড়িৎ রাসায়নিক কোষ দেখাচ্ছি যেটা ড্যানিয়েল কোষ নামে পরিচিত। এখানে তোমরা একটা ড্যানিয়েল কোষের ছবি দেখতে পাচ্ছ। এই ড্যানিয়েল কোষটাতে একটা বিষয় দেখো, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার। এখানে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ যে এখানে
জিঙ্ক সালফেটের একটা দ্রবণে জিঙ্কের দণ্ড প্রবেশ করিয়ে দিয়ে এই তড়িৎদ্বারটা তৈরি করা হয়েছে। অন্যদিকে কপার সালফেটের দ্রবণে কপার ধাতব দণ্ডকে প্রবেশ করিয়ে দিয়ে ক্যাথোডের এই তড়িৎদ্বারটা তৈরি করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, উভয় তড়িৎদ্বারকে তারের সাহায্যে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত করলে একটা বিষয় দেখো, জিঙ্কের এই তড়িৎদ্বারটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করেছে। এর কারণ হচ্ছে সক্রিয়তার সিরিজে কিন্তু কপারের উপরে কিন্তু জিঙ্ক অবস্থিত, তাই জিঙ্কের এই তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করে। তো অ্যানোড হিসেবে যখন কাজ করে তখন কি হয়, জিঙ্কের এই তড়িৎদ্বার দুইটা করে ইলেকট্রন দণ্ডের মধ্যে রেখে আয়ন হিসেবে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে আসে। আর যখনই জিঙ্কের এই পরমাণু ইলেকট্রন রেখে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ আয়ন হিসেবে চলে আসে, তখন এই ইলেকট্রন তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডে আসে, এবং ক্যাথোডে আসলে ক্যাথোডে যে তড়িৎবিশ্লেষ্যের দ্রবণ থাকে সেখানকার ধনাত্মক আয়ন অর্থাৎ কপার 2+ এই আয়ন আগত এই ইলেকট্রন দুটা গ্রহণ করে কিন্তু কপার পরমাণুতে পরিণত হয়। এভাবে এই তড়িৎ রাসায়নিক কোষটাতে জারণ বিজারণ ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে উৎপন্ন হয়। এখানে যে লবণ সেতুটা ব্যবহার করা হয়েছে, এখানে সোডিয়াম সালফেটের একটা সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়েছে। তো যখন এই দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ আয়নটা চলে আসে, তখন এই ধনাত্মক চার্জটাকে প্রশমিত করে দেওয়ার জন্য লবণ সেতু থেকে সালফেট 2- এই আয়নটা দ্রবণের মধ্যে প্রবেশ করে। তো যখনই সালফেট আয়নটা দ্রবণের মধ্যে প্রবেশ করে, তখন এই লবণ সেতু সালফেট আয়নের ঘাটতি মেটানোর জন্য ক্যাথোড থেকে সালফেট আয়ন কিন্তু আবার লবণ সেতুর ভিতরে প্রবেশ করে। ফলে এখানে লবণ সেতুতে দ্রবণের যে সম্পৃক্ত দ্রবণটা ব্যবহার করা হয় তার ঘনমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে এবং কোষটা দীর্ঘক্ষণ যাবত ব্যবহার করা যায়। এটা স্বাভাবিকভাবেই ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট তড়িৎদ্বার, যেহেতু এখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, আর এখানে যেহেতু ইলেকট্রন ব্যবহার হচ্ছে তাই এটা ধনাত্মক প্রান্ত বিশিষ্ট তড়িৎদ্বার। আর এই উভয় তড়িৎদ্বারের মধ্যে একটা ভোল্টমিটার রাখলে ভোল্টমিটারের পাঠ থেকে বোঝা যায় যে এই তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভব পার্থক্য কীরকম। যাই হোক, আমরা সেটা অন্য আর একটা লেকচারে আলোচনা করব। এখন একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে এই তড়িৎ রাসায়নিক কোষ তৈরির জন্য এরকম যে আলাদা আলাদা দুইটা পাত্র লাগবে এমনটা কিন্তু না। আমরা এটাকে একটা পাত্রের মাধ্যমে করতে পারি। যদি একটা পাত্রের মধ্যে যদি করি তাহলে আমাদের তড়িৎ রাসায়নিক কোষটা হবে কিন্তু এরকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পাত্রের মধ্যেই একটা সেপারেটর বা একটা বিভেদক ব্যবহার করা হয়েছে। এই বিভেদকের কাজটা কি? বিভেদকের কাজটা হচ্ছে এখানকার তড়িৎবিশ্লেষ্যের দ্রবণটাকে সরাসরি এই তড়িৎবিশ্লেষ্যের দ্রবণের সাথে মিশ্রিত হতে না দেয়া। তবে এখানে আয়ন পরিবহনে কিন্তু সহায়তা করতে পারে সেপারেটর। যাই হোক, এখানে জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ডকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কপার সালফেটের দ্রবণের মধ্যে কপার দণ্ডকে প্রবেশ করে দেওয়া হয়েছে, দিয়ে দুইটা তড়িৎদ্বার তৈরি করা হয়েছে। তড়িৎদ্বার দুইটাকে যেহেতু একই পাত্রে নেওয়া হয়েছে তাই এখানে একটা বিভেদক ব্যবহার করা হয়েছে। বিভেদক ব্যবহার করে এই তড়িৎদ্বার দুইটাকে পরস্পর থেকে আলাদা করে রাখা হয়েছে। এখন এদের মধ্যে সংযোগ দিলে দেখা যাচ্ছে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে লোড নিচ্ছে বা বাতি জ্বলছে। এভাবেই কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক কোষের মাধ্যমে জারণ বিজারণ ক্রিয়া সংগঠিত করে রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিকে পরিণত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় লক্ষ্য করো, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় বিদ্যুৎ প্রবাহ কিন্তু তার বিপরীতে হয়। তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।